এবং বাংলাদেশের রাজনীতি সহ বিশ্ব রাজনীতি সবকিছু তার নখদর্পণে। প্রতিদিনের সমস্ত ঘটনা প্রবাহ তিনি পর্যবেক্ষণ করছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন, কর্ম পরিকল্পনা গ্রহণ করছেন। সব মিলে এক শব্দে বলা যেতে পারে তিনি ভালো আছেন, উদ্দীপ্ত আছেন, দৃঢ়চেতা মানসিকতা নিয়ে আছেন। ওকে, কিন্তু বাংলাদেশে তার বিরোধী শক্তিরা যে ধরনের অপপ্রচার করেন যে তিনি কি আছেন, কি অবস্থায় আছেন, তিনি সুস্থ আছেন কিনা, এগুলোর জবাব আপনি একদম সাম্প্রতিক সময়ে দেখা করে এলেন। তার প্রোটোকল, তার নিরাপত্তা, আপনি গণভবনেও তার সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে। তিনি এক বিশেষ প্রেক্ষাপটে ভারতে গেছেন, ভারতেও তাকে রিসিভ করা হয়েছে, কিন্তু সে তেমন মর্যাদাতেই ভারতের একজন মন্ত্রী মর্যাদার একজন মানুষ তাকে রিসিভ করেছেন। কাকে রিসিভ করেন মন্ত্রী বা প্রতিমন্ত্রী আমরা নিশ্চয়ই ভারতের প্রোটোকল জানি। তো সেই জায়গা তিনি কোন প্রোটোকলে ভারতে আছেন, কেমন প্রোটোকলে আছেন, কেমন অবস্থায় আছেন? প্রথমত তিনি যখন ভারতে যান, তিনি যাননি, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় প্রোটোকল প্রোটেকশন বাহিনী রাষ্ট্রীয় যানবাহনে তাকে নিয়ে গেছেন। তখন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসাবে তিনি আরেকটি দেশে গিয়েছেন, সেই দেশ প্রধানমন্ত্রী হিসাবে তাকে রিসিভ করেছে এবং তার পরবর্তীতে আমার যেটা পর্যবেক্ষণ, তিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় সেখানে আছেন। তিনি কোনোভাবে বন্দী নন, গ্রেপ্তারকৃত নন, তিনি অনাকাঙ্ক্ষিত অতিথি নন। তিনি রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী হিসাবে যাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, যে প্রোটেকশন, তার যে এন্টারটেইনমেন্ট সবটাই তিনি নিয়ে আসেন এবং কোনো ক্ষেত্রেই তাকে বদ্ধ অবস্থায় রাখা হয়নি। ওই যে একটা অপপ্রচার আছে গোয়েবলস থিওরিতে যে তিনি ভারতের কাছে বন্দী অবস্থার ভিতরে আছেন, এটা সর্বৈবভাবে মিথ্যাচার। আমি সহ আমার সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তিনি প্রায় 6 ঘন্টা সময় কাটিয়েছেন। আমরা নানা বিষয়ে রাজনীতি, সমাজ, আইন, দেশ, ব্যক্তিগত পর্যায়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, প্রাঞ্জল ভাবে কথা বলা হয়েছে। আমরা আমাদের কথা বলেছি, আমাদের যে সকল বিষয় জানার আগ্রহ ছিল জেনেছি, ওনার যে সকল কথা ছিল সেটা উনি বলেছেন। এবং তার থাকার যে পরিসরটা, যেখানে তিনি আমাদের সঙ্গে দেখা করেছেন বা আমরা দেখা করার সুযোগ পেয়েছি, একেবারেই স্বাভাবিক অবস্থায় এবং ফিজিক্যালি মেন্টালি তাকে কোনোভাবে কোনো পরিবর্তন নেই। তিনি যেরকম পূর্বে ছিলেন, যেরকম আচরণ করতেন, যেরকম ব্যবহার করতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে তার বিহেভিয়ারটা, তার যে স্বভাবজাত যে বৈশিষ্ট্যটা স্বাভাবিক অবস্থায় আছে, এর ভিতরে কোনো ব্যত্যয় নেই। অর্থাৎ আপনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে দেখেছেন ঠিক তেমনি ভারতে যে অবস্থানে আছেন সেভাবেই দেখে এলেন? একেবারে সেই অবস্থায় তিনি আছেন। আচ্ছা, তাহলে এই যে যারা প্রোপাগান্ডা ছড়ায় তারা গত 2 বছর ধরে একটা বহুল আলোচনা করছে যে বন্দি বিনিময় চুক্তি। আপনি একজন ব্যারিস্টার, একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে এই বন্দি বিনিময় চুক্তি কার জন্য? এটা কি আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের সাবেক, আমরা সাবেকই বলি, ঠিক আছে, একটা ঘটনার প্রেক্ষিতে হয়ে গেছে সাবেক, আমাদের এই রাষ্ট্রনায়কের জন্য, শেখ হাসিনার জন্য, নাকি অন্য কারোর জন্য? দেখুন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি কেউ আইনের ব্যাখ্যা করে, এই জাতীয় অর্বাচীনদের নিয়ে আলোচনা যত কম করা যায় ততই ভালো। প্রথম হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতে তার জীবনের নিরাপত্তার জন্য তার প্রোটেকশনের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা তাকে সেখানে নিয়ে গেছেন। ভারত তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রিসিভ করেছেন এবং ভারতে তিনি, আমি জ্ঞাতসারে বলছি, ভারতে তিনি অতিথি হিসাবে আছেন। বাংলাদেশের থেকে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দী নন। বন্দী হলে বন্দির বিনিময় হয়, এক বন্দির পরিবর্তে আর এক বন্দিকে দেওয়া হয়। তাহলে শেখ হাসিনা যেহেতু বন্দী নন, কাজে বন্দি বিনিময়ের প্রশ্নটাই আসে না। দ্বিতীয় হচ্ছে তিনি কোনো মামলার আসামি হিসাবে সেখানে নন, তিনি ভারত কর্তৃক কোনো ডিটেইনড অবস্থায় নাই, অর্থাৎ আটকের মধ্যে না। তিনি কোনোভাবেই সেখানে কোন বন্দি স্ট্যাটাস বা বন্দির কাছাকাছি যে শব্দ, সেই শব্দের স্ট্যাটাসেও তিনি নাই। শেখ হাসিনা সম্মানিত অতিথি হিসাবে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সেখানে আছেন। বাংলাদেশ এই মুহূর্তে এক জটিল সমীকরণের মধ্যে, নানা রকম আলাপ আলোচনা আছে। আমরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেখেছিলাম, সেটিও এক সিনিয়র আইনজ্ঞ মহসিন রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদের একটা স্ট্যাটাসে দেখেছিলাম যে বাংলাদেশে কি এই মুহূর্তে 2 জন প্রধানমন্ত্রী আছেন, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, আবার আমরা এই মুহূর্তে একজন দৃশ্যমান প্রধানমন্ত্রী দেখছি। আপনি এই বিষয়টাকে নিয়ে কি বলতে চান? দেখুন, কিছু কিছু কনসিকুয়েন্স আছে, লিগ্যাল কনসিকুয়েন্স। এটা
টুডে অর টুমরো ইট উইল ডিসাইডেড। ধরুন যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মেটিকুলাস ডিজাইনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গণভবন মুখী সন্ত্রাসী মিছিল চলছিল, সেই দিন কিন্তু আপনি সাজ্জাদ কাদের দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনি সমাজ সচেতন মানুষ, আপনার দৃষ্টি প্রখর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে গণভবনে থাকা অবস্থায় সেনাপ্রধান জামাত ইসলামী, বিএনপি এবং অন্য লোকদেরকে ডেকে আনলেন কার মাধ্যমে? রিটায়ার্ড মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, তিনি কে? বিএনপির চেয়ারপারসন, তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা। তাহলে একজন সরকার প্রধান, মানে কনস্টিটিউশনালি সরকার প্রধান বলবৎ থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা কি হতে পারে? না, কারণ শেখ হাসিনা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তিনি প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে হচ্ছে প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা বাহিনীর একটি অংশ হচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান ফলো করবেন দি অর্ডার অফ দি কনসার্ন মিনিস্টার, তার অথরিটি হলো শেখ হাসিনা। তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গণভবনে জামাত, বিএনপি, এনসিপি আরো কারা কারাই যে খুচরা খাসরা দোকান, তাদের নিয়ে যে একটা সরকার গঠনের উদ্যোগ নেওয়া হলো, সেটাই ছিল প্রথম রাষ্ট্রদ্রোহিতা। তার ধারাবাহিকতায় ইউনূসকে একটা দায়িত্ব দেওয়া হলো। এখন ইউনূস কিভাবে দায়িত্ব পেলেন? রাষ্ট্রপতি নাকি, আমি নাকি বলছি এই জন্য আমি শিওর না, যে সুপ্রিম কোর্টের কাছে একটা রেফারেন্স পাঠিয়ে পরামর্শ চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের বিচারকরা তখন কেউ ক্যান্টনমেন্টে, কেউ বাসায়, কেউ হামলার মুখে, তারা নাকি একটা পরামর্শ দিয়েছেন যে সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নাই, অর্থাৎ এটা তারা ওই তাদের ওপিনিয়নের ভিতর লিখছেন এই ব্যবস্থা নাই। শেষে যায় বলছেন জরুরি নির্বাহী কাজ সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি একজন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন, তারা জরুরি নির্বাহী কার্য সম্পাদন করবে। সাজ্জাদ কাদের মনে রাখবেন, সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন, একথা তারা বলে নাই। কারণ তাদের মাথায় ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোন প্রভিশন কনস্টিটিউশনে নাই, আর কনস্টিটিউশনে যেটা নাই সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কাউকে বলতে পারে না, কারণ সুপ্রিম কোর্টও কনস্টিটিউশনের ঊর্ধ্বে না। এই কারণে তারা জরুরি কাজ নির্বাহের জন্য একজন অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার নিয়োগ করতে বলেছেন। পরবর্তীতে দেখা গেল সেই চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারদের দিয়ে বলা হচ্ছে এরা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে দুইটা সরকার হয়ে যায়। গভর্নমেন্ট ইন এক্সাইল যদি ধরে নি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, অন্যদিকে ইউনূসকে যদি ধরে নি যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে বিদ্যমান সরকার দুটো হয়ে যায়। এই দুটো সরকার তো কনস্টিটিউশনালি পারমিটেড না। সেকেন্ড হচ্ছে কনস্টিটিউশনে ওই অন্তর্বর্তীকালীন সরকার নামক কোন সরকারের বিধানই নাই। ফলে ইউনূসের আমলে যতদিন কার্যক্রম পরিচালিত হয়েছে, আমার প্রায় 40 বছরের আইন পেশার অভিজ্ঞতায় পাকিস্তান এবং বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত মামলা রায়ের আলোকে বলবো, ইউনূসের মেয়াদকালীন সময়টা ছিল সম্পূর্ণরূপে অবৈধ। কারণ ওই রকম কোন সরকার গঠন করার বিধান কনস্টিটিউশনে নাই। আর যদি কনস্টিটিউশনকে সাসপেন্ড করা হতো, তাহলে বলতে পারতেন যে সংবিধান নাই, আমরা নিজেদের মতো করে একটা নাম রাখলাম, তত্ত্বাবধায়ক বলি, অন্তর্বর্তীকালীন। সংবিধান যেহেতু বলবৎ আছে, কাজে ইউ আর নট অ্যাবাভ দি ল। সংবিধানের আর্টিকেল 7 এবং আর্টিকেল 7 সাব আর্টিকেল 2 তে বলা হয়েছে যে জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান, এবং এই সংবিধানের আইন হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে আইন। সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই আইনের সঙ্গে যদি সাংঘর্ষিক কোনো আইন করা হয়, কোনো কিছু করা হয়, যতটুকু করা হবে ততটুকু অবৈধ। এখন সংবিধানের এই 7 এবং 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানে যা নাই তা যদি করা হয় তাহলে সেটা অবৈধ। তার সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, তাহলে যেটা করা হয়েছে বিদ্যমান সংবিধানের আলোকেই সেটা ছিল অবৈধ। আর ইউনূস কর্তৃক যে নির্বাচন অনুষ্ঠান করা হয়েছে, এই অথরিটি ইউনূসকে তো আমার কনস্টিটিউশন দেয় নাই। নির্বাচন অনুষ্ঠান করবেন কে? যিনি করবেন তিনি তো ওই জায়গায় নাই। অনুষ্ঠান করার অথরিটি হিসাবে ইউনূসের কোন লিগ্যাল ক্যারেক্টার ছিল না। ফলে ইউনূস যদি কোন নির্বাচন অনুষ্ঠান করেন তাহলে সেটাও ছিল অবৈধ। সেই অবৈধ নির্বাচনের যে ফলাফল সেটাও অবৈধ হবে।